পদত্যাগ করছেন না ডক্টর ইউনূস। দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হলে জনসম্মুখে জানিয়ে পরবর্তী সিদ্ধান্ত, উপদেষ্টা পরিষদের বিবৃতি। সামগ্রিক পরিস্থিতি নিয়ে যমুনায় প্রধান উপদেষ্টার সাথে প্রথমে বিএনপির বৈঠক, একটু পর হবে জামায়াতের সাথে, এরপর এনসিপি। দেশকে নির্বাচনের দিকে নেবেন ডক্টর ইউনূস, আশা এনসিপির। উপদেষ্টা আসিফ মাহফুজের সাথে দলটির সম্পর্ক নেই জানালেন নাহিদ। লন্ডনে সালমান রহমান পরিবারের ১,৫০০ কোটি টাকার সম্পত্তি জব্দ, পাচারকৃত অর্থ ফেরানোর চেষ্টায় বাংলাদেশ ব্যাংক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এদেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে। উপদেষ্টা পরিষদ এক বিবৃতিতে তাদের এই অবস্থানের কথা জানিয়েছে। শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের উপর অর্পিত ৩টি প্রধান দায়িত্ব, নির্বাচন, সংস্কার ও বিচার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিবৃতিতে বলা হয়, শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার উপর দায়িত্ব পালন করে যাচ্ছে। যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সকল কারণ জনসম্মুখে উপস্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। বিবৃতিতে জানানো হয়, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে, কিন্তু সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। সামগ্রিক পরিস্থিতি নিয়ে যমুনায় রাজনৈতিক দলগুলোর সাথে অনুষ্ঠিত হচ্ছে প্রধান উপদেষ্টার বৈঠক। সন্ধ্যা 7:30টায় যমুনায় শুরু হয় বিএনপির সাথে বৈঠক। ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বৈঠকে যোগ দেন বিএনপির 4 সদস্যের প্রতিনিধি দল। এরপর রাত 8টায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবে জামায়াতে ইসলামী। সবশেষ রাত 8:30টায় বৈঠক করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দূরত্ব তৈরির পরিস্থিতি, এনসিপি আহ্বায়কের কাছে প্রধান উপদেষ্টার পদত্যাগের ইচ্ছা প্রকাশ সহ দেশে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। গত বৃহস্পতিবার রাতে দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি এবং রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলের কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা না পাওয়ার অনুযোগ করে প্রধান উপদেষ্টা প্রয়োজনে দায়িত্ব থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। চলমান পরিস্থিতি নিয়ে আরও কয়েকটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করতে পারেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশে উদ্ভূত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আজ বৈঠক বিএনপির। আলোচনার জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আলাদাভাবে আমন্ত্রণ জানানো হয়েছে জামায়াতকেও। এছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি প্রতিনিধি দলও প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবে আজ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। বৈঠকের সবশেষ কি খবর আছে আপনার কাছে, এবং বৈঠকে যাবার আগে রাজনৈতিক দলের কোনো নেতা কি গণমাধ্যমের সাথে কোনো কথা বলেছেন কিনা? ত্রিনা, আপনাকে বলে রাখি যেটি দেশের চলমান যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে, সেই চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিন্তু আজকে সন্ধ্যা 7:30 অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন যমুনা রয়েছে, সেই যমুনার ভেতরে কিন্তু 7:30 থেকে বিরোধী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 4 সদস্য একটি প্রতিনিধি দলের সাথে প্রথম বৈঠকটি হবে এবং ইতিমধ্যে কিন্তু তারা যমুনার ভেতরে প্রবেশ করেছেন। সেই প্রতিনিধি দলের মধ্যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ডক্টর সালেউদ্দিন আহমেদ, ডক্টর আব্দুল মঈন খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী, এই 4 সদস্যের একটি দল কিন্তু ইতিমধ্যে প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা সেখানে প্রবেশ করেছেন এবং সেখানে কিন্তু প্রথম দফায় তাদের সাথে আলোচনা হবে। এরপরই যেটি জানানো হয়েছে যে
8টা থেকে 8:30টার মধ্যে জামায়াত ইসলামী অর্থাৎ জামায়াত ইসলামের যে আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে একটি দল আসবেন প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করার জন্য। তারপরেই কিন্তু রাত 8:30টার দিকে এনসিপি অর্থাৎ নাহিদুল ইসলামের নেতৃত্বে কিন্তু এনসিপির একটি দল আজকে রাতেই 8:30টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করবেন এবং এই তিনটি বাংলাদেশের প্রধান তিনটি রাজনৈতিক দল তাদের সাথে কিন্তু আজকে এই ডক্টর মোহাম্মদ ইউনূস আলোচনা করবেন। দেশের রাজনৈতিক যে পরিস্থিতি রয়েছে এবং বিভিন্ন বিষয় নিয়ে যে উৎকণ্ঠা রয়েছে সেই সামগ্রিক বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে এই প্রধান যে তিন রাজনৈতিক দল তাদের সঙ্গে পর্যায়ক্রমে আলোচনা করবেন। এবং একই বিষয় একটু যুক্ত করতে চাই, সেটি হচ্ছে আগামীকাল কিন্তু সর্বদলীয় রাজনৈতিক দলগুলির সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক করার কথা রয়েছে এবং একই ইস্যুতে কিন্তু এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। তো যমুনা থেকে ছিল আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ মামুন আপনাকে। প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না। অন্তর্বর্তীকালীন সরকারের কাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ কোথাও যাচ্ছে না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পরিকল্পনা উপদেষ্টা এই কথা বলেন। বৈঠকে 11,851 কোটি টাকা ব্যয়ে 9টি প্রকল্পের অনুমোদন দেয় একনেক। রাজধানী আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এর মধ্যে সরকারের অর্থায়ন প্রায় 8,047 কোটি টাকা, প্রকল্প ঋণ 3,000 কোটি টাকা এবং সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন 816 কোটি টাকা। চলে যাবেন বলেননি, তিনি বলছেন যে আমাদের যে কাজ করছি, আমাদের সামনে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা সকল প্রতিবন্ধকতা কাটিয়েই আমাদের অর্পিত দায়িত্ব, এটা তো একটা বড় দায়িত্ব, এর উপর নির্ভর করবে দেশের ভবিষ্যৎ, বহু বছরের ভবিষ্যৎ। এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না। আমরা আহ্বান জানাবো গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে, রাষ্ট্রীয় সকল সংস্থাকে আমাদের এই লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য। বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একসাথে ঘোষণার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 111 পরিস্থিতি পুনরাবৃত্তির আশঙ্কা জানিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সেনাবাহিনী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত দেয়া তাদের কাজ নয়। দেশে চলমান পরিস্থিতি নিয়ে শনিবার বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, সকল রাজনৈতিক দলের সাথে কথা বলে দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে। এ সময় দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, বাংলাদেশের রাজনীতিতে আবারও 1-11 আভাস দেখা দিয়েছে। এ সময় বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একসাথে ঘোষণার দাবি জানিয়ে দলটির পক্ষ থেকে বলা হয়, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন সম্ভব। আমরা আমাদের সংবাদ সম্মেলনের শুরুতে ভারতীয় মিডিয়ায় নানা ধরনের প্রচারণা চলছে, বাংলাদেশকে নিয়ে নানা ধরনের সেখানে অপপ্রচার চলছে। আওয়ামী লীগ নানা ধরনের অপপ্রচার করছে, ফলে বাংলাদেশের এই অনৈক্যের পিছে আমি মনে করি যে মূলত রয়েছে আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ চায় না যে এই ঐক্য থাকুক। 1-11 বন্দোবস্ত বলতে কিন্তু এটাই বোঝায় যে সেনা সমর্থিত এবং বিদেশি শক্তির প্রভাবে দেশে একটা জনগণ বিরোধী, গণতন্ত্র বিরোধী একটা সরকার। আমরা সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা আছে, সেনাবাহিনী দেশের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, কিন্তু তার কাজ নয় রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত দেওয়া। সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, নির্বাচনের জন্য সরকারকে বাধ্য নয়, সহযোগিতা করবে জামায়াত। শনিবার রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে ডক্টর শফিকুর রহমান এসব কথা বলেন। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের প্রতি তাদের আস্থা রয়েছে জানিয়ে জামায়াতের আমির বলেন, নির্বাচনের জন্য বাধ্য নয়, সরকারকে সহযোগিতা করবে তারা। দেশের বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার সর্বদলীয় বৈঠক ডেকে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিলে ভালো কিছু বের হয়ে আসবে। জাতির মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তা সব পক্ষের অংশগ্রহণের মধ্য দিয়ে সমাধান সম্ভব।
আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, একাধিকবার বলেছেন, জাতীয় নির্বাচন তিনি এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করতে চান। আমরা বারবার বলেছি, তাই তার এই কথার উপরে আমরা আস্থা রাখতে চাই, কারণ তিনি তো সকলদের দ্বারা সমর্থিত। আমরাই তো তাকে এই দায়িত্ব সবাই মিলে দিয়েছি, তিনি তো জোর করে নেননি আমাদের কাছ থেকে। তিনি তো আমাদের প্রতিপক্ষ না, তিনি এখন সরকারের অভিভাবক। এ দায়িত্ব সকল রাজনৈতিক দল এবং অংশীজন স্বেচ্ছায় আমরা তার উপর অর্পণ করেছি। আমাদের দায়িত্ব তাকে সহযোগিতা করা তার সার্বিক কাজে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, জুলাই বিপ্লবের পর ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল তৈরি করায় বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় মঈন খান বলেন, ঐক্য বজায় রেখে গণতন্ত্রে উত্তরণ ছাড়া এখন আর কোনো সমাধান নেই। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে সঠিক পথে আসতে হবে। আগে সুষ্ঠু নির্বাচন হয়নি বলে দেশ সঠিক পথে ছিল না। বিএনপির এই নেতা বলেন, এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে যেখানে নির্বাচনের কথা বললেই অপরাধ। যারা নির্বাচন চায় না তারা গণতন্ত্র চায় না, মানুষের কল্যাণ চায়। জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরির কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন মঈন খান। আমি বিশ্বাস করি তাদেরকে আমরা জাতীয় মর্যাদায় বাংলাদেশ 15 বছর স্বৈর শাসনে ছিল। বাংলাদেশের সমাধান হচ্ছে আমাদের গণতন্ত্রের উত্তরণ। এছাড়া দ্বিতীয় কোন সমাধান বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে নেই। সাবেক শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান রহমান ও ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের 1479 কোটি 42 লাখ টাকা মূল্যের সম্পত্তি জব্দের আদেশ জারি করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি। এই আদেশের ফলে তারা এই 1,500 কোটি টাকা সম্পত্তি বিক্রি করতে পারবেন না। জব্দ করা সম্পত্তির মধ্যে লন্ডনের গ্রোসভেনের স্কোয়ারে অবস্থিত অ্যাপার্টমেন্টও রয়েছে। এছাড়া শেখ হাসিনার ঘনিষ্ঠদের যুক্তরাজ্যে প্রায় 6,575 কোটি 20 লাখ টাকা মূল্যের সম্পত্তি রয়েছে। এর মধ্যে 9টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে। সম্পত্তিগুলো ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ও আইল অফ ম্যান কোম্পানির মাধ্যমে কেনা ছিল। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন যুক্তরাজ্য কর্তৃপক্ষকে জানিয়েছে, সালমান এফ রহমান ও তার ছেলে আহমেদ শায়ান দুর্নীতির মামলার সন্দেহভাজন। অবশ্য আহমেদ শায়ানের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন বলে জানিয়েছেন আহমেদ শায়ানের আইনজীবী। দেশ থেকে পাচার করা অর্থে বিদেশে গড়ে তোলা সম্পদ ফ্রিজে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর ভূমিকা ইতিবাচক। এসব সম্পদ যেন বিদেশে বিক্রি বা হস্তান্তর করতে না পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে আইনিভাবে সহায়তা চাওয়া হচ্ছে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর ক্রেডিট বর্ধিতকরণ প্রকল্প CES এর উদ্বোধনী অনুষ্ঠানে এইসব কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমে পাচার হওয়ার ঘটনাগুলো আরও প্রকাশ পাবে। রাজনৈতিক সদিচ্ছা অব্যাহত না থাকলে এসব সম্পদ ফেরত আনা সম্ভব হবে না বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। এ সময় তিনি আরও জানান, ডিজিটাল ব্যাংকের পূর্বের অনুমোদন প্রক্রিয়ায় স্বচ্ছতা ছিল না, তাই ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রদান প্রক্রিয়া পুনর্বিবেচনা করবে বাংলাদেশ ব্যাংক। তবে আগের লাইসেন্স বাতিলে এখনও সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টারও যে প্রচেষ্টা, সব জায়গায় কিন্তু উনি বলেন যে আমাদের যে চুরি করা অর্থ আমরা ফেরত নিয়ে আসবো। এটা আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট, সব সরকারেরই এটা পলিটিক্যাল কমিটমেন্ট থাকা উচিত। এটারই পার্ট হিসেবে আমরা এখন দেখছি যে আন্তর্জাতিক সম্প্রদায় তারাও কিন্তু একটা চাপের মধ্যে আছে। এটাকে অ্যাক্টিভলি পলিটিক্যাল সার্কেলে রাখতে হবে। এটা না রাখলে পরে এটা ভুলে গেলে এই সম্পদ আসবে না। আন্তর্জাতিক সম্প্রদায়কে এটা স্মরণ করে দিতে হবে যে এটা নৈতিকতা বিরোধী, এটা রাখা ঠিক নয়। এটা যার সম্পদ, জনগণের সম্পদ, ডিপোজিটরদের টাকা, এটা তাদেরকে ফেরত দিয়ে দেওয়া উচিত এবং সেই ব্যাপারে তারা যেন তার তৎপরতা দেখান, এটাই আমাদের আশা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার বিগত 15 বছরের শেয়ার বাজারকে ক্যাসিনোতে পরিণত করেছিল।
পুঁজিবাজারকে বিচ্ছিন্ন করা হয়েছে অর্থনীতি থেকে। পুঁজিবাজার ঠিক থাকলে মাত্র $4 বিলিয়ন দাতা সংস্থার কাছে সরকারের দৌড়ঝাঁপের প্রয়োজন পড়ত না বলেও মন্তব্য করেন আমির খসরু। আর সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতে পুঁজিবাজারের দেখভালের জন্য দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো দায়িত্ব পালন করেনি। গোলাম মইনুল আহসানের রিপোর্ট। পৃথিবীর অন্য দেশের শেয়ার বাজারের সাথে বাংলাদেশের শেয়ার বাজার চিত্র মেলানো যেন কঠিন। দ্বিতীয় দফায় 2010 সালে ধসের পর দীর্ঘ 14 বছরে কোনো দিশা খুঁজে পায়নি শেয়ার বাজার। সাম্প্রতিক অস্থিরতা বিরাজ করছে পুঁজিবাজারে। এমন প্রেক্ষাপটে 2025-26 অর্থ বছরের বাজেট পাশের আগে ডিএসসি কার্যালয়ে আলোচনা আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেয়ার বাজারকে ক্যাসিনোতে পরিণত করেছিল আওয়ামী লীগ সরকার। Bangladesh capital market has become a casino. It's not a capital market anymore. একটা গ্রুপ যে ক্যাসিনোর মালিকরা আপনি ক্যাসিনোতে ঢুকবেন, খেলবেন, আপনি যত কেউ হারবে কেউ জিতবে, বাট at the end of the day the total profit goes to the owner of the casino মালিক। আপনি তো ক্যাপিটাল মার্কেটে সেটা করতে পারতেছেন না। বাংলাদেশের এটা কিন্তু এই ব্যাপারটা বিশেষ করে ঘটেছে গত 15 বছর। ক্যাপিটাল মার্কেট থেকে সরকারি ঋণ, ক্যাপিটাল মার্কেট থেকে প্রাইভেট সেক্টরে দুটাই কিন্তু সম্ভব। $4 বিলিয়ন ঋণের জন্য IMF এর পিছে পিছে আমরা ঘুরতেছি। জাস্ট ইমাজিন $4 বিলিয়ন। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, 1996-2010 বড়ই ধসের সাথে জড়িতদের বিচার করেনি আওয়ামী লীগ সরকার। এটি করা হলে শেয়ার বাজার এমন দুর্দশার মধ্যে থাকতো না। আমি 96 সালের কথা, 98 সালের কথা বলি। দিস ওয়াজ দ্য ইনিশিয়াল সিন। আমাকে বাংলা ইংরেজিতে বলে না, আপনার পাপের সূত্রপাত কোত্থেকে হয়? এইটা হলো সূত্রপাত, যে আইনের শাসন আমরা প্রয়োগ করি না এই ক্যাপিটাল মার্কেটের ভিতরে, এবং রাজনৈতিক প্রভাবের কারণে এখানে বহু ক্ষুদ্র পুঁজি বাজারের ব্যক্তিরা গেছে। একই রকমভাবে যদি আপনি দেখেন 2010-2011 স্টক মার্কেট ক্র্যাশ, আমি দুটো ক্র্যাশকে আপনাকে সামনে নিয়ে আসছি। এটা তো আপনারা জানেন যে ঐতিহাসিক ইব্রাহিম খালেদের রিপোর্ট ছিল, সেই রিপোর্টও কিন্তু আমরা বাজারে চোখে দেখি নাই। ডিএসসি চেয়ারম্যান মুমিনুল ইসলাম অভিযোগ করেন, পুঁজি বাজারকে পঙ্গু করে ফেলা হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট ভীষণভাবে সংকুচিত এবং পঙ্গু অবস্থায় আছে। গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনের রোডম্যাপের কথা বলা হলেও দেশে আর্থিক ও বাণিজ্যিক রোডম্যাপ নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। শনিবার সকালে রাজধানীর মতিঝিলে ডিসিসিআই আয়োজিত স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ক্ষেত্রে প্রয়োজনীয়তা এবং চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। রাজনীতির ঊর্ধ্বে উঠে ব্যবসায়ীদের নিজস্ব শক্তি দিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারা। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন, এ দেশ থেকে $1 বিলিয়ন চলে গেছে। আগের সরকার বারবার দরকার বলা লোকজনও পালিয়ে গেছে। এলডিসি উত্তরণের পূর্বেই ট্রেড পলিসি রিফর্ম করা প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদরা। সাথে ট্যারিফ পলিসির জন্য রোডম্যাপ থাকা দরকার বলে মনে করেন তারা। ইপিবি সহ বাণিজ্যের অগ্রগতি নিয়ে কাজ করা সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের দাবি উঠে আসে সভায়। আমাদের কিসের রোডম্যাপ আছে এই মুহূর্তে? রোডম্যাপের তো কোনো কালচার আমি কোথাও দেখি নাই। প্ল্যান থাকে, পলিসি থাকে হয়তো, তারপরে যখন ইমপ্লিমেন্টেশন হয় ইটস অ্যাবাউট এখন এটা একটু চেঞ্জ করি, ওইটা চেঞ্জ করি, কে কোথা থেকে লবিং করছে। দ্য কালচার অফ রোডম্যাপ, শুধু একটা রোডম্যাপ আমি দেখছি এখন, ওইটা হচ্ছে ইলেকশন হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। অনেকে জানতোই না যে আমাদের এগেইনস্ট একটা মামলা আছে আইএলওতে, যেটা প্রত্যেক 6 মাস পর পর এসকেলেশন হতে হতে এখন উই আর দ্য লাস্ট স্টেজ। আরেকবার এসকেলেশন হয়ে গেলে জিএসপি প্লাস নেগোসিয়েশন তো দূরের কথা, জিএসপিটা উইথড্র হয়ে যাবে। কাকরাইলের অবস্থান কর্মসূচি স্থগিত করা হলেও নগর ভবনে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা। কর্মসূচির কারণে নগরবাসীর যেন ভোগান্তি না হয় সেজন্য শনিবার আন্দোলনরতদের পরামর্শ দিয়েছেন ইশরাক হোসেন। বলেছেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে সরকারের পদক্ষেপ দেখে রোববার পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা।
শনিবারও দিনভর দফায় দফায় বিক্ষোভ করেন বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। যেখানে আমরা যারা চাকরি করি আমরাও এই দাবি মেনে নেওয়ার এবং দ্রুত শপথ পড়ানোর জন্য আমরাও জোর দাবি জানাচ্ছি। মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পাঠ করাবো, এটাই আমাদের সকলের চাহিদা এবং ঢাকাবাসীর চাহিদা। শপথ অবিলম্বে করার জন্য, আর নাইলে আমরা বাড়ি ফিরে যাব না আমাদের রক্তপিণ্ড থাকতে। নগরবাসীর দিকে তাকাইয়া, নগরের সৌন্দর্যের দিকে তাকাইয়া, নগরবাসীর সুস্বাস্থ্যের দিকে তাকাইয়া যেন অতি দ্রুত দাবি মেনে নেওয়া হয় এবং আমরা কর্মস্থলে ফিরে যেতে পারি। কুরবানির ঈদে যাতে নগর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে আমরা দ্রুত মনোনিবেশ করতে পারি। অনির্বাচিত কোনো প্রশাসক বিভিন্ন তাদের ফায়দার লেগে বিভিন্ন কাজ দেয় আমাদের বাধ্য করতে, কিন্তু আমরা এখন মেয়র ছাড়া আমরা কোনো কাজ করব না। আমরা চাই এই উপদেষ্টা মহোদয়ের কাছে যে উনি কালক্ষেপণা না করে উনি অবিলম্বে শপথের ব্যবস্থা করুক আগামীকালের মধ্যে, নাহলে এর পরিণতি খুবই খারাপ হবে। আজকালের মধ্যে ইশরাক হোসেনকে শপথ গ্রহণের ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা। যতদিন ইশরাক হোসেন মেয়র হিসেবে শপথ গ্রহণ না করবেন, দায়িত্বভার গ্রহণ না করবেন, ততদিন ঢাকার মানুষ আন্দোলন চালিয়ে যাবে। ঢাকার রাজপথে আন্দোলন করবে, নগর ভবনে আন্দোলন করবে, নগর ভবনের বাহিরে আন্দোলন করবে। দুপুরে আন্দোলনকারীদের কর্মসূচি চলাকালে ফোন করেন ইশরাক হোসেন। কর্মবিরতির কারণে যাতে নগরবাসীর সেবা বিঘ্নিত না হয় সেই আহ্বান জানান ইশরাক হোসেন। সবাইকে অনুরোধ জানাবো সবাই যাতে যার যার কাজ যেটা রয়েছে সেটা সঠিকভাবে সম্পন্ন করেন, যাতে কোনোভাবেই এই সরকারের গাফিলতির কারণে যাতে নগরবাসী যাতে কোনো কষ্ট না পায়, সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে শহরটাকে ঠিক রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সকল দায়িত্ব পালন করা, এটা আমাদের জন্য জরুরি। আন্দোলনকারীরা বলেন সরকারের ভিতরে থেকে একটি মহল ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কিত করতে চাইছে, এজন্য ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব পালন করতে দিচ্ছে না বলেও অভিযোগ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। সরকারি চাকরি আইন সংশোধন করে তদন্ত ছাড়াই ৮ দিনের নোটিশে চাকরি থেকে কর্মচারীকে অব্যাহতি দেওয়া যাবে, এমন বিধান বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সকালে সচিবালয়ের একাধিক কর্মচারী সংগঠনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, নতুন এই আইনের কারণে কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। ছুটি নিয়ে অনুপস্থিত থাকলেও চাকরিচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, আইন সংশোধনে কর্মচারীদের মতামত নেওয়া হয়নি। এই আইন বাতিল না করলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা। সম্প্রতি প্রশাসনের শৃঙ্খলা ফেরাতে সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে বিলুপ্ত 1979 সালের বিশেষ আইনের বিধান যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। পদত্যাগ করছেন না ডক্টর ইউনূস, দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হলে জনসম্মুখে জানিয়ে পরবর্তী সিদ্ধান্ত, উপদেষ্টা পরিষদের বিবৃতি। সামগ্রিক পরিস্থিতি নিয়ে যমুনায় প্রধান উপদেষ্টার সাথে প্রথমে বিএনপির বৈঠক, একটু পর হবে জামায়াতের সাথে, এরপর এনসিপি। দেশকে নির্বাচনের দিকে নেবেন ডক্টর ইউনূস, আশা এনসিপির। উপদেষ্টা আসিফ মাহফুজের সাথে দলটির সম্পর্ক নেই জানালেন নাহিদ। লন্ডনে সালমান রহমান পরিবারের 1,500 কোটি টাকার সম্পত্তি জব্দ, পাচারকৃত অর্থ ফেরানোর চেষ্টায় বাংলাদেশ ব্যাংক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, এর আগে 9টায় নিউজ 20, এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।